This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হালি শহরে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে চোর স্লোগান শুনলেন। শনিবার থানার লকআপে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আজ তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেনকে সঙ্গে নিয়ে প্রত্যেককে ঘিরে বিক্ষোভ চলল, চোর চোর স্লোগান উঠল। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছেঁড়া জুতো এবং কাদা পর্যন্ত ছোড়া হয়। বিজেপি বলছে এটা সাধারণ মানুষের রোষ, এটা জনরোষ। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি এটা স্ক্রিপ্টেড প্ল্যান। বিজেপির লোকেরাই তার গাড়িতে পাথর ছুঁড়েছে, তাকে ভয় পেয়েছে, তাকে ঘরে আটকানোর চেষ্টা করছে। এবার হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে হলো চোর স্লোগান, গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো কাদা জুতো। বিক্ষোভের মধ্যেই মৃতের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হালিশহর থানার লকআপে রহস্য মৃত্যু এক তৃণমূল কংগ্রেসের কর্মীর। মৃতের নাম বিরজু কেওট। তিনি কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী। বিজেপি কর্মী সৈকত ভাওয়ালকে খুন সহ একাধিক অভিযোগ ছিল বিরজুর বিরুদ্ধে। পুরো ব্লিডিং হয়েছে এবং তিনি মারা যান। ভোরের দিকেই হয়তো এখানে হসপিটালে নিয়ে এসে ওকে আর বডিটা ফেলে রেখে চলে যায়। আমাদের কাউকে কোনো জানানোর প্রয়োজন মনে করে। ঘটনার পর শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন এফআইআর এর নামই ছিল না বিরজুর, তবুও তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সরব অভিষেক, আর রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৃতের বাড়িতে দোলা কল্যাণরা। এটা এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেল। এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল দেন এবং তখন তার বিচার হবে। বীজপুরের বিধায়ক সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে মৃতের পরিবারকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। যদিও মৃতের ভাই বলছেন তৃণমূল নয়, ভরসা রয়েছে বিধায়কের ওপরই। আমি ওনার সাথে কোনো আশ্বাস চাইনি, কোন দরকার নেই। আমার ভাই তো চলে গেছে। আমি চাইবো আমার লোকাল বিধায়ক আমাকে সাপোর্ট করুক, আমি এইটা পেয়ে যাই, আমি বিচারটা পেয়ে যাই। ফেরার পথেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে রেখেছিলেন নিরাপত্তা রক্ষীরা। বিক্ষোভের নেপথ্যে কারা? বিজেপিকেই দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি, জবাব দিতে দেরি করেননি পরিবহন মন্ত্রীও। মমতা ব্যানার্জি তো শকুনের মতন এখন ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। যদি কোনো এরকম ঘটনা হয়ে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে। বড় বড় পাথর দিয়ে মেরেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল। টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে শ্রমিক বাবুর স্পষ্ট কথা, এই ঘটনার পেছনে বিজেপি নেই। देखिए, ममता बनर्जी के गाड़ी के ऊपर कीचड़ फेंकना, पत्थर फेंकना, चप्पल फेंकने का साथ दूर दूर तक भारतीय जनता पार्टी का कोई संपर्क नहीं है। বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই। ওরা তো বিজেপিরই ভাই, জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। जनता और तृणमूल का लड़ाई है, भारतीय जनता पार्टी इसका समर्थक नहीं है। हम इस घटना की निंदा करते हैं और ऐसा हुआ तो पुलिस है, उसका जो कार्रवाई करना है पुलिस करेगी। লকআপে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, তারপর হালি শহরের পথে হামলার অভিযোগ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। বিজেপি বলছে পুলিশের তদন্তেই সত্যিটা সামনে আসবে এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে। মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর ধর্ষণ আর খুনের ঘটনায় 2 বছর পার, তারপরেও ন্যায় বিচারের জন্য বাংলা রাজপথে নামছে। এরকম একটা ঘটনার দিন একেবারে মন ভালো করা একটা ছবি দেখা গেল পুরুলিয়ার পুঞ্চায়। মেয়ে হয়েছে তাই ব্যান্ড পার্টি বাজিয়ে সেই মেয়েকে ঘরে তুললেন
মা বাবা আর পাড়া প্রতিবেশীরাও ভীষণ খুশি। এও এক ব্যান্ড বাজা বারাত। বিয়েতে মেয়েকে বিদায় দেওয়ার ব্যান্ড নয়, কিন্তু এই ব্যান্ড পার্টি মেয়েকে বাড়িতে বরণ করে আনার। ছবিটা পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা ব্লকের। মেয়ে সন্তানের জন্মটা এভাবে উদযাপন করলো ভূতাম গ্রামের সহিস পরিবার। শুভজিৎ আর তার স্ত্রী অনিতার মেয়ে হওয়াটা পুরোপুরি উৎসবের চেহারা নিল। ঢাক ঢোল পিটিয়ে এমন উদযাপনের পেছনে কিন্তু পরিবারের সবচেয়ে প্রবীণ এই সদস্য। ইনি 70 ঊর্ধ্ব, শান্তি সহিস। নিজের কোনো মেয়ে নেই। এবার নাতির কন্যা সন্তানের আগমনে সেই শূন্যতা পূর্ণ হলো। আমার 3টে বেটা, তাহলে আমার বেটি নাই, তাহলে বেটাদের বেটি হয়েছে, তখন আনন্দতে করতে পারি নাই। এখন লাতি বেটি হইলো যখন, তখন লাতিয়ে দেখাইলো আনন্দটা, তখন আমি আনন্দিতে নাচছি। আজ আমার শাশুড়ি মেয়ে পেলো, সেই আনন্দে খুব নাচ গান ফুর্তি সবাই করছি। মিষ্টি খাওয়াচ্ছে? হ্যাঁ, মিষ্টি খাওয়াচ্ছে। আনন্দ শুধু সহিস পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বাজনা বাজিয়ে সুসজ্জিত গাড়িতে নবজাতককে নিয়ে আসার পথে মিষ্টি বিতরণও করা হয়। বাবা হিসাবে আমার এইটুকুই দায়িত্ব যে আপনাদের আশীর্বাদে আমি আমার মেয়েকে সুপরিচিত করব। আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে আমার মেয়ে সুপরিচিত হয়। খুব একটা আনন্দ, আমার মেয়েকে আর আমাকে ঘরে নিয়ে এসেছে খুব ধুমধাম করে, বাজনা পার্টি করে। আশীর্বাদ করুন আমার মেয়ে যেমন মানুষের মতন মানুষ হতে। পরিবারে লক্ষ্মী এসেছে। এবারে সেই মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখছে সহিস পরিবার। ভ্রূণ হত্যার দেশে মেয়ে জন্মানোর এমন উদযাপনই হয়ে উঠতে পারে সরকারি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যমরাজকে মানুষ যথেষ্ট ভয় পান, কিন্তু দেখুন বাইক চালানোর সময় মাথায় কোনো হেলমেট নেই, আর ঠিক সেই সময় চোখের সামনে যমরাজ আর চিত্রগুপ্ত। কেন জানেন? এই দুর্ঘটনায় পরপারে যাতে মানুষ না যায় তা ঠেকাতে, সচেতনতার পাঠ দিতে। কি ব্যাপার মহাশয়, কোথায় বের হচ্ছে? এইখানে বাড়ি স্যার। হেলমেট কই স্যার? এইখানে বাড়ি, এই তেবাতলে বাড়ি স্যার। কি নাম কি নাম? দেখো খাতা কি বলছে। আপনার তো বদ অভ্যেস আছে, হেলমেট ব্যবহার করেন না। আমার চিত্রগুপ্তের খাতায় পুরো লেখা আছে। হেলমেট আছে, ডাক্তার দা বাড়ি যাবো। কার হেলমেট আছে? আমার হেলমেট আছে। আর ওনার? ওনার এই তো কালকে স্যার বললাম না হেলমেট কিনা হবে। কবে? কালকে তো স্যার। অবশ্যই আজকে বিপদ ঘটলে দুজনকে অবশ্যই হেলমেট পরতে হবে, না হলে সরাসরি আমার যমরাজের রাজ্যে চলে যাবেন। আর এখন বিপদ ঘটলে কি হবে বলেন? আর কোনোদিন আইন ভঙ্গ করব না। কি ব্যাপার বৎস, কোথায় যাইবে? চলো ওই দিকে চলো, এত জোরে নয়। দাঁড়াও, অবতরণ করো এই যান থেকে। পেয়েছি, আজ পেয়েছি। চলো। কি ব্যাপার, সাদা হয়ে গেছে এখান, তবুও ধ্যান ভাঙছে না কেন? বাড়ির ছোটদের কি বোঝাবেন এরপর থেকে? হ্যাঁ, সিট বেল্ট। কি ব্যাপার মহারাজ, আপনি একাই শিরোত্রাণ ব্যবহার করছেন, আপনার জীবন সঙ্গিনীর শিরোত্রাণ কোথায়? কবে পড়বেন? আছে, আমি নিয়ে গেলে জানো আমি কে। আজকে তেবাধানির বাজারের বুকে সবং এবং পিংলা ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান হলো পথনাটিকার মাধ্যমে। দুটি চরিত্রকে এখানে হাজির করানো হয়েছিল, এই আমার একজন যমরাজ, একজন চিত্রগুপ্ত। পশ্চিম মেদিনীপুরের তেমাথানি বাজারে হঠাৎ হাজির যমরাজ চিত্রগুপ্ত ট্রাফিক সচেতনতার পাঠ দিতে। চিত্রগুপ্তকে ছাড়াই যমরাজের দেখা মিলল কোচবিহারের চকচকায়। এবার আমি আপনাকে একটা হেলমেট দিলাম, এই হেলমেট পরে সবসময় গাড়ি চালাবেন।
পাচ্ছি, হেলমেটও প্রোভাইড করা হচ্ছে এখান থেকে। এবং নিজে চেক করবেন আমাকে চেক করাবেন যা এবারকার মতো ছেড়ে দিলাম। কালীঘাট না ঋতব্রত, কে আসল তৃণমূল তা নিয়ে তাল ঠোকাঠুকি চলছে। তার মধ্যেই বাদুড়িয়ায় গাড্ডায় ঋতব্রতপন্থী। মমতাপন্থীদের আনা অনাস্থায় বাদুড়িয়ায় প্রধান পদ গেল ঋতব্রতপন্থী বিধায়কের অনুগামীর। মানুষের চাহিদার উপরে ভিত্তি করে এটা করলাম, কারণ পঞ্চায়েত এখন সরকার পড়ে যাওয়ার পরে মানুষকে আর পরিষেবা দিতে পারছেন। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই অনাস্থা। বাদুড়িয়ায় অপসারিত ঋতব্রত তৃণমূলপন্থী প্রধান। অনাস্থায় 14-0 ব্যবধানে জয় কালীঘাট তৃণমূলের। কালীঘাট তৃণমূলের কার্যত নিয়ন্ত্রণে বোর্ড। অনাস্থা ঘিরে দিনভর নানা চর্চা চলছিল বাদুড়িয়ার জসাইকাটি আটঘরা পঞ্চায়েতে। সরকার চেঞ্জ হওয়ার পরে কিছু কিছু প্রবলেম বা মানুষের পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছে না, প্রধান উপপ্রধান অপপ্রধান না আসার কারণে, সেই সব কারণে এই অনাস্থা প্রস্তাব এসেছে। পালা বদলের পর থেকেই ওই পঞ্চায়েতের প্রধান সুদক্ষিণা মণ্ডল বর্ধন অফিসে আসেননি। ফলে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হন কয়েক হাজার মানুষ। এরপরেই কালীঘাটপন্থী নেতারা অনাস্থার তোড়জোড় শুরু করেন। 22 জন সদস্যের মধ্যে উপস্থিত 14 জনই প্রধানের বিরুদ্ধে ভোট দেন। 22 জন মেম্বারের ভিতরে আমরা 14 জন মেম্বার ওনাকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনি। সেই অনাস্থা প্রস্তাবের আজকে ভোটাভুটি ছিল, সেখানে আমরা 14-0 করে ওনাকে পঞ্চায়েত থেকে অপসারণ করেছি। অপসারিত প্রধান বাদুড়িয়ার বিধায়ক বুরহানুল মুকাদ্দিম লিটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ভাঙলেও মচকাচ্ছেন না তিনি। মেম্বারদের কথাই তো শেষ কথা না, পাবলিক যদি বলে আমি যাইনি, নিয়মিত যাইনি, তা আমার আর এর উপরে কিছু বলার নেই। যে অপসারণ হয়েছে সেও চোর, যে যারা অপসারণ করেছে তারাও চোর। এরা চাইছে যে এদের নামটা ভাঙিয়ে আমরা কিছু করে কমে খাই। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পর এবার বাদুড়িয়ার একটি পঞ্চায়েত পরপর হাতছাড়া হচ্ছে ঋতব্রত শিবিরে থাকা বিধায়কের অনুগামীদের। বাদুড়িয়ার রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্যা এবার ডাবল সেঞ্চুরি পার করার পথে। 144টি ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় আরও 65টি ওয়ার্ড বাড়তে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পুর এবং নগরোন্নয়ন দফতরে তার খসড়া জমা পড়ে গিয়েছে। বল এখন রাজ্য সরকারের কোর্টে। তবে সরকারের তরফে আরও খবর পাওয়া যাচ্ছে আসন বাড়তে পারে হাওড়া পুরসভাতেও। বদলাচ্ছে শহরের রাজনৈতিক সমীকরণ। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে এখন জোর চর্চা রাজ্য জুড়ে। ওয়ার্ড ডিলিমিটেশন অথবা ওয়ার্ড পুনর্বিন্যাস যেভাবে শুরু হবার কথা ছিল সেখানেই থমকে গিয়েছে পরিস্থিতি। এখনও গোটা বিষয়টি নিয়ে আর দ্রুততা নয়, ধীর গতিতে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা হবে বলে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে রাজ্যের পুর নগরোন্নয়ন দফতরে। তাতে বলা হয়েছে 144টি আর নয়, কলকাতায় মোট 209টি ওয়ার্ড হতে চলেছে। 65টি ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব। মোটামুটি একটা কাজ হয়েছে। বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো, আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়, তো সেটা তো হতে পারে না। সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে দক্ষিণ কলকাতায়। প্রস্তাব অনুযায়ী কসবা বিধানসভা কেন্দ্রে 6টি ওয়ার্ড থেকে বেড়ে হতে পারে 17টি, যাদবপুরে 10 থেকে 16টি, টালিগঞ্জে 9 থেকে 14টি ওয়ার্ড করা হতে পারে। দীর্ঘ তালিকায় নাম রয়েছে মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়ারও, সেখানে 6 থেকে বাড়িয়ে 11টি ওয়ার্ড করার সুপারিশ। তবে উল্টোটাও আছে। চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে 11টি করে ওয়ার্ড থাকলেও প্রাথমিক খসড়ায় তা কমিয়ে 8টি করার প্রস্তাব রাখা হয়েছে। এটা সম্পূর্ণ বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ওয়ার্ডের এই পার্ট কেটে ওখানে জুড়ে দাও, তাহলে সুবিধা। এইখানে এগিয়ে ছিল, ওখানে ওর ডেফিসিট ছিল, তো এগুলো যে কি হচ্ছে এ তো কেউ জানে না। কালীঘাট তৃণমূল এই ওয়ার্ড পুনর্বিন্যাসে বিজেপির রাজনৈতিক খেলা দেখলেও প্রাক্তন মেয়র তথা বর্তমানে ঋতব্রত তৃণমূলের সদস্য ফিরহাদ হাকিম কিন্তু আশার আলো দেখছেন। এটা একটা দরকার ছিল, তার কারণ কলকাতার ওয়ার্ডগুলোয় সামঞ্জস্য ছিল না। সেখানে জায়গা খুঁজে যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা যায় তাহলে এটা খুব ভালো হবে বলে আমার মনে হয়। তবে শুধু কলকাতা নয়, নজরে রয়েছে হাওড়াও। পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে সেখানেও। তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের পালা। নতুন এলাকা অ্যাড হচ্ছে না, 50টা ওয়ার্ডকে ভেঙে আর 60টা করা হচ্ছে। বালির ক্ষেত্রে বালিটা যেটা 35 ছিল, বালিতে কোনো ডিলিমিটেশনের বিষয় নেই, যেটা 35 ছিল সেটা আছে। কলকাতাতে বেড়েছে আর হাওড়াতে বেড়েছে। ডিসেম্বরের প্রথম উইকে আমরা নতুন বোর্ড তৈরি করে দেব, নভেম্বরে ভোট হবে।
ভোট কবে? মন্ত্রী চোরকলায় জানিয়েই দিলেন। এখন সবার নজর চূড়ান্ত ডিলিমিটেশন তালিকায় যাবতীয় প্রস্তাবের মধ্যে কতটা বাস্তবায়িত হয়। সায়ন্ত ভট্টাচার্য, সুব্রত ব্যানার্জি রিপোর্ট, TV9 বাংলা। সামনেই পুরো ভোট, কিন্তু ততদিন পর্যন্ত কি হবে? একদিকে তো বর্ষা, আর অপরদিকে খানা খন্দে ভরা রাস্তা। এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে সমস্যায় পড়ছেন তারা। একের পর এক পুরসভায় গণ ইস্তফা, যার ফল ভুগতে হচ্ছে উত্তর থেকে শুরু করে দক্ষিণ। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ একেবারে নাজেহাল। হেরেই উঠাও, সাধারণ মানুষকে বিপদে ফেলে পুরসভা ছেড়ে পালিয়েছে তৃণমূল। একের পর এক পুরসভায় গণ ইস্তফা। তৃণমূলের খেয়েতে ব্যাহত নগর জীবন। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, পশ্চিমে আসানসোল। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যেমন কোচবিহার পুরসভা, তৃণমূলের অনাস্থায় বোর্ড ভেঙে যায়। সেখানে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। ইনকাম থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিজিটাল পরিষেবা পেতে চরম ভোগান্তির অভিযোগ পুরবাসী। আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। আগে তো কাউন্সিলরই দিত, এখন কাউন্সিলর দিচ্ছে না, পৌরসভায় অ্যাপ্লিকেশন করতে হয়। আগে একদিনেই হয়ে যেত, এখন 3-4 দিন সময় নিচ্ছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল ফর্মের জন্য, বাট দিচ্ছে না, বলছে এখন কাজ পুরো বন্ধ, প্রায় 2-3 মাস লাগবে এটা ঠিক হতে। জন্মের সার্টিফিকেট নিয়ে আমার বাচ্চার, সেটা আমি আধার কার্ড বানানোর জন্য আসছিলাম, এটা কাজ বন্ধ আছে বললো এইভাবে। তৃণমূল জামানা থেকে প্রশাসক দিয়ে চলছিল কৃষ্ণনগর পুরসভা। সেখানে নিকাশি থেকে জঞ্জাল সাফাই সহ নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়। যেদিকেই যাচ্ছি, যে প্রান্তে যাচ্ছি, সেখানে দেখছি খুব খারাপ অবস্থা, পরিষেবা মনে হয় একদমই পাচ্ছে না। ওয়ার্ড ভিত্তিক হয়তো মেন রাস্তাটা কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ঠিকঠাক, আর এইখানটায় এত ছেলেপেলে আসে যাতায়াত করে, এত মানে জল জমে থাকে, এর ব্যবস্থা কেউ নিচ্ছে না। চারিদিকে রাস্তাঘাট নোংরা, ময়লা জমে আছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে। বসিরহাট পুরসভায় এসে খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। মিলছে না সার্টিফিকেট, এলাকায় আবর্জনার স্তূপ, জমা জলে চরম দুর্ভোগ। আমি এই একটা পেপারের জন্য এসেছিলাম বাবা, তো আমাদের তো এখন সে পেপার দেবে না। কি বলছে? বলছে যে আবার আসলে তাই দেবে। আমার ছেলের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়েছিলাম, তো সেটা নিতে এসেছি, বলছে যে এখন পোর্টালে কাজ বন্ধ আছে, এখন কোনো কাজ হচ্ছে না। ট্যাক্সের বিল তুলতে এসেছি, তারপর তা বললো এখান থেকে হবে না। কিছুদিন আগে আসানসোল পুরসভার মেয়র সরে দাঁড়িয়েছেন। তার ফলে পুরসভার পদে পদে সমস্যা। আটকে রয়েছে বিভিন্ন শংসাপত্র, মিলছে না কোনো অনুদান। পাইনি, আগের সময় যে টেবিলে তো লোকজন ছুটিতে আছে, আসছি ঘুরে যাচ্ছি। ফর্ম দিল, তো ওটা বললো যে এমএলএ কে দিয়ে সাইন করাতে, তো ওটা আবার এখন তো এমএলএ যে আছেন অজয় পোদ্দার, উনি তো এখন দিল্লিতে আছেন বলছেন, তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এটা কাউন্সিলরকে দিলে হয়ে যেত, এখন এমএলএ কে দিয়ে করাতে হবে। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট বানাতে এসেছিলাম, তো সেটার জন্য তো এখন বললো যে এখানে আপনার বন্ধ আছে, তো 20 তারিখ থেকে বন্ধ আছে, তো সেই জন্য এখন এটা করানো হলো না। পালাবদলের পরই তৃণমূল জামানায় দুর্নীতির মৌচাকে পরপর ঢিল পড়তে না পড়তেই পুরসভার মধুভাণ্ড ছেড়ে পগারপাড় দুর্নীতিবাজদের। যারা মানুষের জন্য কাজ করবেন বলে ভোটের আগে হাপিত্তেশ করতেন, তারাই মানুষকে ছেড়ে পালিয়েছেন। বেশিরভাগই যারা পুরসভা তো তৃণমূল কংগ্রেস ছিল, তারাও এরকম একটা দুর্নীতি করে নিজেরাই একটা চোরের মন পুলিশ বলে না, ওরকম একটা ছিল। স্বাভাবিকভাবে তারা পদত্যাগ করলো নিজেদের বাঁচার জন্যে। গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধির বিকল্প কখনো আমলাতন্ত্র হতে পারে না, আমি এই কথাটা বারবার করে বলছি। স্থায়ী সমাধানে পুরভোট এগিয়ে আনার চিন্তাভাবনা বিজেপি সরকারের। ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল, কিন্তু আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। পুরো বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কেটে পড়ায় তাদের সমস্যার শেষ নেই। এই প্রেক্ষাপটে প্রশাসক বসিয়ে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই রাস্তা এমনই যে রাস্তা বলতেও লজ্জা হয়, অথচ কাগজে কলমে এটা রাজ্য সড়ক। আরামবাগের মুথাডাঙ্গা থেকে বর্ধমান পর্যন্ত পথের হাল আর চোখেই দেখা যাচ্ছে না। পিচের নামগন্ধ নেই, আছে শুধু বিশাল বিশাল গর্ত। অভিযোগ, তৃণমূলের কাটমানি কালচার ডুবিয়েছে এই রাস্তাকে, আর ফল ভুগতে হচ্ছে এখনো। এরকম হেলতে দুলতে গাড়ি যায়, সব সময়তেই রিস্ক। মাঝে মাঝে ওই তাপি দেওয়া হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, আজকে দেওয়া হচ্ছে তো কালকেই ডুটি চলে যাচ্ছে। আরামবাগের মুথাডাঙ্গা থেকে পহলানপুর শ্যামসুন্দর হয়ে বর্ধমানের রাস্তা এটি।
রাজ্য সড়কের এমন দশা, হাজার হাজার মালবাহী গাড়ি যাতায়াত করে রোজ। এছাড়াও আরামবাগ বর্ধমান, তারকেশ্বর বর্ধমান সহ একাধিক রুটে বাস চলে, কিন্তু এই পথ মানেই মানুষের কাছে আতঙ্ক। একটা মেন রোড, মানে শত শত গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলে, কিন্তু সরকারে আজ পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করেও সুরাহা পায়নি। আগের সরকার তো কাটমানি খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে এই রাস্তাটা। কাটমানি খেতে 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 রাস্তার এই যে পিচগুলো সব খেয়ে নিয়েছে। কারণ আমরা প্রায় এটা 7-8 বছরের মতন এটা দুর্ভোগের শিকার। রাজ্য সড়কে পিচ নেই বললেই চলে, বড় বড় খানাখন্দে ভরা গোটা রাস্তা, দুর্ঘটনা লেগেই থাকে। বেহাল দশা, মানুষ হেঁটে যেতে ভয় পায়, গাড়ি চলা তো দূরের কথা। আমরা অনেকেই যারা যারা টোটো কিনেছি বা মোটরসাইকেল উল্টে ভেঙে চুরে গেছে, পাল্টি খেয়ে গেছে, মানুষের ক্ষতি হয়েছে। গাড়ি তো মনে হচ্ছে ছেড়ে দিয়ে ঘর পালাতে পারলে বাঁচে, কিন্তু কি করবো, অভাবে চালাতে হচ্ছে। মানুষও তো মরে যাচ্ছে। এই তো সেদিন আগে গাড়ি পাল্টি হয়ে মারা গেল। বছরের পর বছর ভোগান্তি শুধু বেড়েই গেছে, পথ হয়ে উঠেছে আরও বিপজ্জনক। তবে নতুন সরকারের আশ্বাস, এবার কাজ হবে। তৃণমূল জামানার দুর্নীতি নিয়েও চড়ছে সুর। এই রাস্তায় রিপেয়ারিং টেন্ডার একবারের জায়গায় 3 বার হয়, কাজ হয়নি। তারা পুরো টাকা, টেন্ডারের টাকা, রিপেয়ারিং এর টাকা লুট করে নেয়। তৃণমূল সরকারের আমলে বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে এলাকার মানুষজন ক্ষুব্ধ। তারা নতুন সরকারের কাছে আবেদন করছে যাতে এই রাজ্য সড়কটির দিকে নজর দেয় সরকার। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। মুখের কথা অনেক হয়েছে, এবারে কাজের কাজটা চাইছেন নয়াগ্রামের নরসিংহপুর গ্রামের বাসিন্দারা। তারা বলছেন যে এতদিন পর্যন্ত তারা শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়ে গিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি। অন্তত এই বিষয়টাকেই সামনে রাখছেন তারা, আর এবারে তারা অন্তত কাজটুকু চাইছেন। দুর্ভোগে জ্বলন্ত নমুনা এই রাস্তা। নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামের ছবি। অভিযোগ, প্রায় 15 বছর ধরে এমনই বেহাল অবস্থা এই পথের। কামারপুকুরিয়া থেকে চালতা বেড়া পর্যন্ত পথ বর্ষাকাল এলে জল কাদায় ডুবে যায়। যাতায়াত মানেই যুদ্ধ। রাস্তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল, মোটরসাইকেল বা 4 চাকাতে দূরে। কোনো ক্রমে 4 চাকা যায়, যেতেও ভয় করে, কোনো সময় খালের দিকে উল্টে যেতে পারে। কিছু না কিছু বিপদ ঘটতে পারে। রাস্তার অবস্থা বহুত খারাপ, বাধ্যতামূলক আমাকে রাস্তায় আসতে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল সরকার একাধিকবার পাকাপোক্ত রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। তৃণমূলের লোকগুলো এসে বা নেতামন্ত্রী এসে ফিতা কাটছে রাস্তা করার জন্য। ওরা ফিতা তো বারবার এসে কেটে দেয়। কোথায় রাস্তাটা করেছে আমাদের নরসিংহপুরের মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখতে পাই না। আমাদের বুথটা বিজেপি পার্টি জিতে বলি আমাদের বুথের সমস্যা ওরা সমাধান করতে চায়নি। সরকার বদলের পর অবশ্য রাস্তা সারাইয়ের লক্ষ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে। আমি যখন ভোট প্রচারে যাই রাস্তাটা দেখেছি আর আমার নজরে আছে। এলাকাবাসীর সুবিধার জন্য যত তাড়াতাড়ি করা যায় রাস্তাটা মেরামত করা হবে। প্রশাসনের তৎপরতায় আশার আলো দেখছেন এলাকার মানুষ। এই পথ কত তাড়াতাড়ি চলাচলের যোগ্য হবে দিন গুনছেন তারা। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। পাকাপোক্ত সেতুর নামগন্ধ নেই। ব্রিজের নামে বিনপুরের ঢোলভাঙার মানুষ পেয়েছেন কজওয়ে। তাও এই ভরা বৃষ্টিতে সেই কজওয়ের হাল এতই খারাপ যে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। কিন্তু কি করা যাবে, আর কোনো উপায় নেই। আমাদেরকে এখানে লোক ফেরকিয়ে দিল। আজ কি আছে তোমাদের? পরীক্ষা। কি বা করতো এই খুদেরা বলুন তো? তাদের তো পরীক্ষা দিতেই হবে। এদিকে পথের তো এই হাল, তারাফেনী নদীর ওপর ঢোলভাঙা কজওয়ে ডুবে গেছে। আপনাদের দেখাবো ঠিক এই ঢোলভাঙা ব্রিজে ঠিক কিভাবে ছাত্রছাত্রীদেরকে স্কুলকে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই অবস্থায়, জরুরি অবস্থা, তাদেরকে পেরোতেই হবে। এই পেরোতে যাওয়ার জন্য দেখাবো ছবিটা, এইভাবেই কাঁধে করে বাচ্চাদেরকে বের করানো হলো। স্থানীয়দের মানবিকতা আপাতত উতরে দিয়েছে, কিন্তু এটা সমাধান হতে পারে কখনো? শুধু খুদেরা নয়, বড়রাও নাজেহাল। আমি তো এসেছিলাম এখানে বক্সি যাবো বলে, ঝাড়গ্রাম থেকে। আমরা পিএইচডির কাজে এসেছি, কিন্তু ও তো পেরোনোর কোনো উপায় দেখছি না এখন। আমাদের প্রতি বছরে আমাদের বসার সময় খুব কষ্ট হয় আমাদের পেরাতে। আমাদের দাবি হচ্ছে আমাদের যেমন ব্রিজটা হয়। প্রতি বছর এক দুর্ভোগ। তৃণমূল আমলে কিছুই করা হয়নি বলে অভিযোগ। এমনকি ঘুরপথে যেতে গেলেও সেখানেও শান্তি নেই।
সেদিকে যেতে গেলেও সেদিকেও রাস্তা খারাপ, সেদিকেও ব্রিজ নাই, সেদিকেও ভেঙে গেছে। আগে যে সরকার ছিল সে সরকার তো কোনো স্টেপ নেয়নি, এখন নতুন সরকার এসেছে, দেখা যাক আমরা আশায় আছি কি করে এই সরকার। এই বর্ষায় এভাবেই চলবে, ভোগান্তির এক শেষ। তবে এরপর নিশ্চয়ই ছবিটা বদলাবে, আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। প্রতিশ্রুতি শুনতে শুনতে মানুষজন জানেন তো এখন ভীষণ ক্লান্ত। পুরুলিয়ার ঝালদা তুলিন গ্রাম পঞ্চায়েতের মানুষ তাই আর প্রতিশ্রুতি শুনতে চান না, তারা কাজ দেখতে চান। তারা গ্রামে একটা সেতু চেয়েছিলেন, বছরের পর বছর প্রশাসনকে জানিয়ে এসেছেন, কিন্তু বছর কেটে গিয়েছে, পরিস্থিতির কোনো বদল হয়নি। তাদের ব্রিজ সেতু নাই, সেই জন্য আমাদের আসা যায় অনেক অসুবিধা, প্যান্ট জামা খুলে পার হতে হয়। তো সরকারগুলো আসছে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো কোনো হয় নাই। তার কোনো বিকল্প রাস্তা নেই না। ভোট আসে ভোট চায়, নেতারা প্রতিশ্রুতি দেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। জ্বলন্ত প্রমাণ পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই কেরুয়ারি গ্রামের কাছে সুবর্ণরেখা সাপাই নদীর মিলন ক্ষেত্র। এলাকায় একটা সেতু খুব দরকার। একদিকে তুলিন হয়ে ঝাড়খণ্ডের রাঁচি, অন্যদিকে ব্রজপুর হয়েও ঝাড়খণ্ডের রামগড় রাজারাপ্পায় যাওয়া সহজ, অথচ সেতুর অভাবে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পুরোপুরি যেতেই হবে আমাদেরকে, কিন্তু এটা অনেক আন্দোলন করা হয়েছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে না এটা। আগের সরকারের কাছে বহুবার দরবার করেও লাভ হয়নি, সেতুর মুখ দেখেনি এই অঞ্চল। বিগত সরকার এটা নিয়ে কোনো সদিচ্ছা দেখায়নি। আমরা ব্রিজ কিভাবে করা যায় তার জন্য সরকারের কাছে আবেদনও রেখেছি। এই ব্রিজটা করলে আমাদের তুলিন জয়সিয়ারাম হয়ে কুরিডি হয়ে বর্জপুর হয়ে আমরা ঝাড়খণ্ড পর্যন্ত, ঝাড়খণ্ডের রামগড় জেলা পর্যন্ত আমরা যেতে পারব, মানুষের সুবিধা হবে। প্রাণ হাতে পারাপার অনেক হলো, এবার নতুন সরকার তাদের দিকে নজর দিক, এটুকুই চাওয়া এলাকাবাসীর। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। এই হাসপাতালে যেদিকে তাকাবেন সেদিকেই রোগ। চিকিৎসক নাকি মর্জি মতো আসেন, নেই কোনো আধুনিক যন্ত্রপাতি, দীর্ঘদিন কোনো অপারেশনও হয় না। এমনই হাল বর্ধমান লাগোয়া গোবিন্দপুর উপস্বাস্থ্য কেন্দ্রের। চারিদিকে জঙ্গল, দিনের বেলায় যেন রাতের নিস্তব্ধতা। 1951 সালে শুরু হওয়া একদা ভিড়ে ঠাসা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এখন যেন ভূত বাংলো। প্রসূতি বিভাগে রোগী ভর্তি থেকে অপারেশন থিয়েটার, শুরুর দিকে সবই ছিল। বাম জামানার শেষ দিকেও পরিষেবা মিলত বলে জানাচ্ছেন স্থানীয়রা, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই অজ্ঞাত কারণে ধীরে ধীরে সব পরিষেবা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। যাতে করে অনেক পুরনো, মাঝে যখন অপারেশন হতো, লাইগেশন অপারেশন হচ্ছে, আমরা নিজেরাই দেখি প্রচুর রুগী, ডেলিভারি হতো, ঠিক আছে, সব কিছু কাজ হতো, 24 ঘন্টা ডাক্তার থাকতো। পাশে দেখবেন কোয়ার্টার আছে, কোয়ার্টারে আপনার স্টাফরা থাকতো, আর কিছু না, যেটা ছিল ওটা থাকতো, পরিষেবা কিছুই নাই, ওই তো বললাম। ডাক্তার অনিয়মিত 3 দিন আপনি তো দেখতে পাচ্ছেন রুগী আছে, কারণ রুগী এখানে এসে কি করবে, ডাক্তার নেই, ওষুধটা কে দেবে। আগে এখানে সাপে কাটা রোগীরও চিকিৎসা হতো, এখন সেসব অতীত। হাত পা ভাঙলে ছুটতে হয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা 15 কিলোমিটার দূরে বর্ধমান হাসপাতালে। অভিযোগ, চিকিৎসক রোজ আসেন না, গজগজ করতে করতে ফিরে যান রোগীরা। বাচ্চাদের বাই চান্স হাত ভেঙে গেল কি একটু কেটে গেল, সেটার জন্য বর্ধমান নিয়ে যেতে হয়। এখানে কোনো রকম অ্যাম্বুলেন্স পরিষেবাও নেই, নিয়মিত ডাক্তার নেই, আগে 24 ঘন্টা ডাক্তার ছিল। না না, অস্বাস্থ্যকর পরিবেশ বলাটাও ভুল। সে তো আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় সব পড়ে আছে, তাহলে আপনি ওটা বলতে বলতে যাবেন যে সব চারিদিকে অস্বাস্থ্যকর, ব্যাপারটা তা নয়। এইবার আপনি যেটা বলছেন সেই লেভেলের করতে হলে সেই পরিকাঠামোটাও দরকার হয়। স্বাস্থ্যকেন্দ্রের পিছনে স্টাফ কোয়ার্টার ব্যবহার না হওয়ায় এখন দুষ্কৃতীদের ঠেক। স্থানীয়দের অভিযোগ, দুপুর 3টের পর স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেলে বিল্ডিংয়ে বসে মদের আসর। কিন্তু এখানে যারা আছে তাদের অনেকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার যিনি বিধায়ক তিনি নিজে নেতৃত্ব দিয়ে একাধিক ক্ষেত্রে দুর্নীতির ভাগ পর্যন্ত নিয়েছেন, এই অভিযোগও রয়েছে। আমরা সব বিষয়টাকে খুব তদন্ত সহকারে দেখছি। পরিষেবা কি আবার আগের মতো হবে? মন্ত্রী বলছেন 50 বছরের আবর্জনা সরাতে কিছুটা সময় লাগবে। ডাক্তার নেই, নার্স নেই, গ্রুপ ডি নেই, একটা বিশাল আপনার গ্যাপ আছে, সেটা আমরা প্রত্যেক জায়গা থেকে কমপ্লেন পাচ্ছি। ইনস্ট্রুমেন্টস নেই, রুগী গিয়ে রুগীকে বসার মতো জায়গা নেই। তো এই লাস্ট 50 বছরের যে ঘাটতি আবর্জনা, এটাকে সরাতে আমাদের কিছুটা তো টাইম লাগবে। দুর্নীতি হোক বা গাফিলতি, স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার প্রভাব পড়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষের উপর।
সরকার বদলের পর সুদিন ফেরার আশায় স্থানীয়রা। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা রয়েছে এখনো, কিন্তু আকাশের মেঘ, সাদা মেঘ জানান দিচ্ছে যে আসছে দুর্গাপুজো, সেই সময়টা এগিয়ে আসছে। প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু এত কিছুর মধ্যেও মঙ্গলকোটের বনকাপাসী গ্রাম, সেখানকার শোলা শিল্পীদের মাথায় একেবারে চিন্তার ভাঁজ। কেন? দেখুন বিশেষ রিপোর্ট। বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়নি বনকাপাসী গ্রামের শোলা শিল্পীদের কাজ। দুর্গাপুজো ঘিরে প্রতি বছর এই সময় রাজ্যের বিভিন্ন পুজো কমিটির বরাত আসতে শুরু করে। প্রতিমার ডাকের সাজ, মুকুট, অলংকার থেকে শুরু করে মণ্ডপসজ্জা, কত রকম কাজ থাকে। কিন্তু এবার ছবিটা একদম উল্টো। শোলার গ্রাম বনকাপাসী, সেই বনকাপাসীতে যে শোলা শিল্পীরা, দেখা যাচ্ছে যে শোলা শিল্পীদের যে কারখানা, সেই কারখানায় কিন্তু হাতে গোনা কয়েকজন কাজ করছেন। শিল্পীদের বসার যে কাজ করার যে টেবিল, সেই টেবিলের কিন্তু সম্পূর্ণ ফাঁকা। শোলা শিল্পীরা কিন্তু এখানে নেই। তাদের চাপ নেই কাকু, এখন কবে আসবে কি হবে এখন হয়তো চিন্তা হচ্ছে। অন্যান্য বার এ সময় অনেক কাজ হয়, এই বছরে এখন হয়নি, দেরি আছে তো, পুজোটা হতেও পারে অর্ডারের পরে। কি হবে না হবে সরকার এখন ঘোষণা করে নেয়, এই জন্য আরো কম। অন্যান্য বাড়িতে সময় অর্ডার হয়ে যায়, অবশ্যই হয়, প্রতিবারই হয়ে যায়, কিন্তু এবারে একটু হয়নি। আবার এবারে পুজো একটু লেট আছে, এই জন্য হতে পারে সমস্যা। বরাত না পাওয়ার কারণটা কি? উত্তর হাতড়ে বেড়াচ্ছেন এরা। যাবতীয় অনিশ্চয়তার মূলে কি তাহলে পুজোয় এই বছর সরকারি অনুদান মিলবে কিনা তা নিয়ে পুজো কমিটিগুলোর সংশয়? এটাই কঠিন বাস্তব। এবছরে কিন্তু মানে অর্ডার পাতিটা খুবই কম। মালিক পক্ষ মানে যে কাজটা করাচ্ছে, এবার মালিক যদি না কাজ পায় বা আমাদের তো মানে অসুবিধা হবে। হয়তো গেল আমার 100টা কাজের মধ্যে হয়তো গেল 10টা বড় বড় আরই, হ্যাঁ, 20টা মিডিয়াম, হয়তো 30টা লো, হ্যাঁ, এরকম ধরনের। কিন্তু বড় যেগুলো বড় সেগুলো অর্ডার হয়ে যাবে, যেগুলো একটু মিডিল ক্লাসের মধ্যে সেগুলো একটু অসুবিধা। ওভার টাইম করিয়ে বা কারিগরদের একটু চাপ দিয়ে যে কাজ করে সেটা এবছর আর হবে না। ওরাও 2 পয়সা বেশি পায়, আমরাও 2 পয়সা মুনাফা পাই, সেই জিনিসটা এবছর হবে বলে মনে হচ্ছে না। অবশ্য আশা ছাড়ছেন না কেউই। হাতে এখনো সময় আছে, পরিস্থিতি বদলাবে, কাজের জোয়ার আসবে অবশ্যই। অপেক্ষায় দিন গুনছেন শোলা শিল্পীরা। মঙ্গলকোট থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চায়েত মানেই শুধু দুর্নীতির খবর না, ব্যতিক্রম তো আছেই। বলবো দেবিকা চালকের গল্প। দেবিকা ঝাড়গ্রামের বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই যে মাঝে লালচে রঙের শাড়ি পরে যিনি পাকা হাতে ধান রুইছেন, ইনি দেবিকা চালক। ঝাড়গ্রামের বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের টিকিটে জেতা প্রধান। আমাদের তো দিন খাওয়া মানুষ, খাটা খাওয়া মানুষ, তাহলে সেই জন্য আমাদেরকে মাঠে যেতে হয়। টাকা খাওয়া মানুষ, সেরকম তো আমাদের টাকা পয়সা নেই বাড়িতে বসে খাওয়ার মতন, আমার উপরেই নির্ভর সংসারে, সেই জন্য মাঠে যাই। পঞ্চায়েতে বিপুল দুর্নীতি সামনে আসছে সরকার বদলের পরেই। প্রধানদের হাত থেকে টাকা খরচের ক্ষমতা রাজ্য সরকার কেড়ে নিয়েছে। তৃণমূলের জমানায় টোটাল কাজটাই দেখভাল করতেন প্রধানরা। বিজেপির সরকার ক্ষমতায় আসতেই এই আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতি রুখতে প্রধানদের হাত থেকে ক্ষমতা সরিয়ে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সচিবদের হাতে। এই বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, একবার দেখাবো ছবিটা, ঠিক এইভাবেই গ্রামে দুবেলা কাজ করেন এবং কাজ না করলে তার খাবার জোটে না, অন্ন জোটে না। তাই তিনি আজকে মাঠে এসেছেন, কাজ করছেন। একবেলা নয়, তিনি সকালে কাজ করার পর তিনি আজ আবার বিকালেও এসেছেন কাজ করতে। এভাবেই তাকে নিত্য নৈমিত্তিকভাবে চলতে হয় সংসার চালাতে। সকালবেলা আসে, দিয়ে তারপরে ও কাজ শেষ করে চলে যায় অফিস। এরকম প্রত্যেক দিন আসে কাজ করে, এবার অফিসের টাইমে ও অফিস চলে যায়। খুব গরিব, আমাদের সামনাসামনি বাড়িতেও খুব গরিব আমরা দেখি, তো আমরাও যেমন গরিব ও তেমন গরিব। এই অভাবের জন্য প্রত্যেকদিন কাজে আসে। দেবিকা চালক যেন প্রমাণ করছেন সব মানুষ সমান নন। বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি দুবেলা মাঠে আসেন, কাজ করেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন, মাঠে কাজ করছেন, সেই রকম অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। অনেকটাই আমার কষ্ট হয়। আমার পরিবারে ছেলে মেয়ে 3 জন,
মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 ছেলে আছে, শাশুড়ি মা আছে, আমরা স্বামী স্ত্রী এখন 4 জন পরিবারে আছে, কিন্তু আমার খাটা খাওয়ার উপরেই আমাদের নির্ভর। কতটা কষ্ট হয়? কষ্ট হয়, যখন আমি রোজগার করতে পারি সচলভাবে চলে, না হলে একটু আমাদের সংকট চলে। আগেও কি নিয়ে করতেন আপনার সাথে? হ্যাঁ, আগে করতো আমাদের সাথে। প্রধান হওয়ার আগে? প্রধান হওয়ার আগেও কাজ করছিল আমাদের সাথে। ওই যে আমরা যেমন করি ও করি। মাঠে কাজ করেন, বাড়িতে রান্নাবান্নার কাজ তাঁকেই করতে হয়, তারপর ঘর সংসারের নানা কাজ, হাঁস পোষেন, সেগুলোকেও সামলাতে হয়, তারপরেও সময় মতো পৌঁছে যান পঞ্চায়েতে। বাড়িতে রান্নাবান্না করা হয়, রান্নাবান্না সেরে আমি পঞ্চায়েতে যাই। আর আমরা তো দিন খাটা খাওয়া মানুষ, তাহলে আমি মাঠে যখন কাজ হচ্ছে সময় পেলে মাঠে চলে যাই, দিয়ে এসে আবার রান্না খাওয়া করে আবার পঞ্চায়েতে চলে যাই। মাটির বাড়ি, ওপরে ছাউনি এডভেস্টার দেওয়া আছে, চারিপাশ মাটি দেওয়ালগুলা। দেবিকা চালকের মতো এরকম নির্লোভ পঞ্চায়েত প্রধান রাজ্যে আরও অনেক আছেন। তারপরেও কিভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল পঞ্চায়েতগুলো? বর্তমান যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো চলছে, সেখানে তৃণমূলের প্রধানরা মূলত কাঠের পুতুল। তাদেরকে তৃণমূলের অঞ্চল সভাপতি হোক, সহসভাপতি হোক, তারা কাঠের পুতুল বানিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে। এটা তো আমি তো যখন ছিলাম আমার ক্ষমতায়, কিন্তু দল যখন বলতো সেরকমই আমি চলতাম, কিন্তু আমি তো সেরকম শিক্ষিত নয়, তাহলে যেটা বলতো দল সে দিয়ে আমি চলতাম, দল ক্ষমতায় এনেছিল। তো এই আপনারা তো লেখাপড়া জানেন না, আপনাদেরকে কি কাগজে সই মানে যা বলতো দল সেইভাবেই কি আপনারা চলতেন? হ্যাঁ, যেটা বলতো এটা করো, আমরা এনেছি, প্রদান করেছি, আমি করতাম সেভাবেই। নতুন সরকার প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে দিয়েছে সচিবদের হাতে। তাতেও কি দুর্নীতি ঠেকানো যাবে? সচিবদেরও যদি নেতাদের কথায় চলতে হয়,